পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার এক গ্রাম। চারদিকে ধানক্ষেত, সরু কাছো পথ, তালগাছের সারি, আর দূরে পদ্মার মতো বড় নদী। এবছরের বর্ষায় নদী উপচে গ্রাম ভাসিয়েছে, জমির ফসল নষ্ট হয়েছে। শীতে কাজ নেই, দিনমজুরেরা খালি হাতে বসে। গ্রামের এক প্রান্তে কুঁড়ে ঘরে থাকে লক্ষ্মী, বয়স ২৪, সোনালি শ্যামলা রঙের পাতলা গড়নের মেয়ে। স্বামী রামু দিনমজুর, কাজের খোঁজে শহরে গেছে। কোলের ২ বছরের মেয়ে গুড়িয়া। গতকাল ঘরের শেষ মুঠো চাল ফুরিয়েছে। সকালে লক্ষ্মী শুধু ১ গ্লাস পানি খেয়েছে। গুড়িয়া বুকের দুধ চায়, কিন্তু দুধই শুকিয়ে গেছে। ক্ষুধায় সে অবিরাম কাঁদছে। ছোট ছোট হাত মায়ের গলা আঁকড়ে ভরে হাহাকার করছে। লক্ষ্মীর বুক ফেটে যাচ্ছে। সে ভাবছে, এভাবে তো মেয়েটাকে মরতে দিতে পারি না। লজ্জা থাক বা না থাক, আমাকে মৌসির কাছে যেতে হবে। পাশের গ্রামে মৌসি থাকে। মৌসির স্বামী হাটে দোকান চালায়, তাদের খাওয়া পড়ার অভাব নেই। লক্ষ্মী জানে মৌসি রুক্ষ ভাষার, কিন্তু গুড়িয়ার কান্না তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সকাল গড়িয়ে দুপুর, রোদের তেজ প্রচণ্ড। কুঁয়ে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে লক্ষ্মী। পুরনো শাড়ি, কাঁধে ফাটা ব্যাগ, কোলে গুড়িয়া। ধুলো ভরা মাটির পথ ধরে হাঁটা শুরু। পা পুড়ে যাচ্ছে, বুকের মধ্যে অনাহারের যন্ত্রণা, কিন্তু চোখে শুধু মেয়ের কান্না ভাসছে। পথে যেতে যেতে মনে পড়ছে রামুর কথা। শহরে কাজ পেলে টাকা পাঠাবো, তুই চিন্তা করিস না। কিন্তু ২ সপ্তাহ কেটে গেছে, কোনো খোঁজ নেই। লক্ষ্মীর চোখ দিয়ে জল পড়ছে। তার মনে হচ্ছিল, মানুষের কাছে হাট পাততে হবে আজ? এত অপমানের দিনও দেখতে হলো। ধুলো ভরা সরু পথ, একপাশে তালগাছ, অন্য পাশে ধানক্ষেত। ক্ষুধায় গুড়িয়ার কান্না থামছে না। ঠিক তখনই পিছন থেকে এক কণ্ঠস্বর, আপা, কি হয়েছে? বাচ্চাটা এত কাঁদছে কেন? লক্ষ্মী ফিরে তাকায়। এক যুবক, বয়স ২৫-এর কাছাকাছি। গায়ে জিন্স, গলায় গামছা, কাঁধে ব্যাগ, শহরে দেখাচ্ছে। লক্ষ্মী লজ্জায় মাথা নিচু করে বলল, ও, ক্ষুধার্ত, ঘরে ভাত নেই, মৌসির বাড়ি যাচ্ছি। যুবক হতবাক। শহরের দারিদ্র্যের গল্প শুনেছে, কিন্তু এমন দৃশ্য সামনে দেখেনি। ব্যাগ থেকে সে ১ প্যাকেট বিস্কুট আর পানি বের করে দিল। এটা নিন আপা, বাচ্চাটাকে খাওয়ান। লক্ষ্মী প্রথমে নিতে চাইছিল না, কিন্তু গুড়িয়ার কান্না তাকে বাধ্য করল। বিস্কুট মুখে দেবা মাত্র কান্না থেমে গেল। গুড়িয়া সুখে খেতে লাগল। লক্ষ্মীর চোখে অশ্রু। সে বলল, ভাই, তুমি ভালো মানুষ, ঈশ্বর তোমাকে সুখী করুক। যুবক মৃদু হাসল। আমি ভালো মানুষ নেই দিদি, আমি অমিতাভ, শহরে পড়ি, ছুটিতে গ্রামে এসেছি। আজ বুঝলাম আমাদের চোখের সামনে কত কষ্ট লুকিয়ে থাকে। সে আরও কিছু টাকা দিতে চাইল, কিন্তু লক্ষ্মী নিল না। আমি মৌসির কাছে যাচ্ছি, শুধু ওর জন্য ভাত চাইব। অমিতাভ মাথা নেড়ে বলল, চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। লক্ষ্মীর মনে এক অদ্ভুত স্বস্তি এলো। দীর্ঘদিন পর কেউ তার কষ্টের কথা শুনল। অমিতাভের সাথে লক্ষ্মী মৌসির বাড়িতে পৌঁছাল। বিকেলের রোদ তখন নরম হতে শুরু করেছে। মৌসির উঠোনে মুরগিরা ডাকাডাকি করছে, তুলসী তলায় প্রদীপ জ্বলছে। মৌসি দরজায় এসে বিরক্ত স্বরে বলল, এই সময় কে এলো? লক্ষ্মী মাথা নিচু করে দাঁড়াল। মৌসি, আমি গুড়িয়ার জন্য একটু ভাত চাইতে এসেছি। মৌসি প্রথমে আঁচল কোমরে গুজে দাঁত কিড়মির করল। তোর স্বামী শহরে গেল, টাকা পাঠাচ্ছে না? তুইও তো সেলাই ফেলাই কিছু শিখিসনি। কথাগুলো শোনার সময় লক্ষ্মীর বুকটা হিম হয়ে যাচ্ছিল, কিন্তু গুড়িয়ার মুখের দিকে তাকিয়ে সে কিছু বলল না। তখনই অমিতাভ এগিয়ে এলো। মৌসি, বাচ্চাটা খুব ক্ষুধার্ত, একটু ভাত দাও না। অমিতাভকে দেখে মৌসি চমকে উঠল। অমিত, তুই এখানে? অমিত হাসল। হ্যাঁ মৌসি, পথে দেখলাম দিদি খুব কষ্টে, তাই নিয়ে এলাম। মৌসির মন বলল। সে ভাত, ডাল আর আলু ভর্তা এনে দিল। গুড়িয়া খেতে খেতে চোখ বন্ধ করে ফেলল। লক্ষ্মীর চোখে জল গড়িয়ে পড়ল। অমিত তার মৌসিকে বলল, মৌসি, তোমরা পঞ্চায়েতের সঙ্গে তো কাজ করো, স্বনির্ভর দলের কাজ হয় না? এই দিদিকেও সেখানে দাও, সেলাই শিখলে সংসারটা সামলাতে পারবে। মৌসি মাথা নাড়ল। হ্যাঁ, আমার বর সেই দলে আছে, কালই ওকে নিয়ে যাব। লক্ষ্মীর মনে তখন প্রথমবার এক ফোঁটা আশা জন্মাল।
পরের কয়েক মাস লক্ষ্মীর জীবনে নতুন পথ খুলে গেল। মৌসির স্বামীর মাধ্যমে সে সেলাই প্রশিক্ষণে ভর্তি হল। অন্য গ্রামের আরও কিছু মহিলা সেই দলে আছে। তারা শাড়ি, স্কুলের ইউনিফর্ম, ব্যাগ ইত্যাদি সেলাই করে অর্ডার পায়। ছোট ছোট টাকা আসে, কিন্তু তাতেই হাঁড়ি চড়ে। অমিত শহরে পড়াশুনো করলেও প্রায়ই গ্রামে এসে স্বনির্ভর দলের কাজে সাহায্য করত। সে শিক্ষিত, তাই মহিলাদের হিসাব রাখতেও সাহায্য করত। লক্ষ্মীর সাথে তার বন্ধুত্ব তৈরি হল। এই সময়েই রামুর খবর এলো। শহরে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছে। খবর শুনে লক্ষ্মী ভেঙে পড়ল, কিন্তু অমিত পাশে দাঁড়াল। দিদি, তোমার গুড়িয়ার জন্য বাঁচতে হবে, আমি আছি। অমিতের কথায় লক্ষ্মী ধীরে ধীরে শক্ত হল। গ্রামের লোকজন ফিসফিস করতে লাগল, অমিত শহরে ছেলে, বিধবা লক্ষ্মীর এত পাশে কেন? কিন্তু অমিত কখনো কটু কথা পাত্তা দেয়নি। সে জানত তার সহানুভূতি সত্যি। কিছুদিন পর অমিত পড়াশুনো শেষ করে গ্রামে স্থায়ীভাবে ফিরে এলো। শহরে ভালো চাকরি পেত, কিন্তু সে গ্রামে এনজিও খোলার সিদ্ধান্ত নিল, যাতে গ্রামের দুস্থরা কাজ পায়। লক্ষ্মী সেখানে নিয়মিত কাজ করত। গুড়িয়া তখন 4 বছরের। অমিতকে বাবা বলে ডাকতে শুরু করল, যদিও তখনও লক্ষ্মী কিছু বুঝত না। বর্ষা শেষে গ্রামে উৎসবের আবহ। কদম ফুলের গন্ধ বাতাসে, ধানের শীষে সোনালি আভা। অমিত এনজিওর কাজে ব্যস্ত। মহিলারা সেলাই ও হস্তশিল্পে স্বনির্ভর হচ্ছে। লক্ষ্মীও এখন আগের মতো দুর্বল নয়, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তবুও জীবনে শূন্যতা থেকে গেছে। গুড়িয়াকে বড় করা, সমাজের কটু কথা সহ্য করা, একা থাকার নিঃসঙ্গতা। এই সময়েই একদিন মৌসি লক্ষ্মীর সাথে বসে বলল, লক্ষ্মী, তুই অনেক কষ্ট করেছিস। অমিত তোকে নিজের বোনের মতোই দেখে, কিন্তু আমি বুঝি ওর মনের কথা। তুই কি ভাবিস, ও তোকে বিয়ে করলে তোর কষ্ট কমবে না? লক্ষ্মী লজ্জায় চুপ করে রইল। মৌসি, আমি বিধবা, সমাজ কি মেনে নেবে? মৌসি হেসে বলল, সমাজ কি তোর পেটের দায়িত্ব নিল? তোর কষ্টের দিনগুলোতে কি কেউ এসে পাশে দাঁড়িয়েছে? তুই নিজের সুখের কথা ভাব, গুড়িয়ার জন্য। এই সময় গুড়িয়া উঠোনে খেলছিল। অমিত পাশ দিয়ে যেতে গুড়িয়া ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। বাবা, আমাকে মেলা দেখাতে যাবে? অমিত থমকে দাঁড়াল, লক্ষ্মীর দিকে তাকাল। লক্ষ্মীর চোখে লাজ আর অজানা অনুভূতির ছায়া। সেই রাতে অমিত মৌসির স্বামীকে নিয়ে কথা বলল, কাকু, আমি লক্ষ্মীকে সম্মান করি। ও আর গুড়িয়ার জন্য আমি সারা জীবন থাকতে চাই, কিন্তু ও রাজি হবে কিনা জানি না। কাকু বললেন, লক্ষ্মী রাজি না হলেও আমি চেষ্টা করব। তুই মানুষ হিসাবে অনেক বড়, তোদের এই বিয়েতে গ্রামের লোকের মুখ বন্ধ হয়ে যাবে, আর যদি কেউ কটু কথা বলে, আমরা সামলাব। পরের দিন অমিত সাহস করে লক্ষ্মীর সাথে কথা বলল, লক্ষ্মীদি, তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছ। আমি চাই তোমার আর কষ্ট না হোক। তুমি কি আমাকে সঙ্গী হিসেবে মেনে নিবে? আমি শুধু তোমাকে নয়, গুড়িয়াকেও নিজের মেয়ে হিসেবে বড় করব। লক্ষ্মীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, অমিত, তুই শিক্ষিত শহুরে ছেলে, আমার মতো বিধবাকে নিয়ে সমাজ কি তোকে হাসাবে না? তুই কি সেই অপমান সহ্য করতে পারবি? অমিত মৃদু হাসল, সমাজ আমাদের সুখ দেবে না দিদি, আমরা নিজেরাই নিজেদের জীবন গড়ব। তুমি শুধু হ্যাঁ বলো। গুড়িয়া তখন পাশে দাঁড়িয়ে বলল, মা, বাবা আমাদের সঙ্গে থাকবে তো? এই কথার পর লক্ষ্মী আর কিছু বলতে পারল না। তার সমস্ত দ্বিধা, লজ্জা অশ্রুতে ভেসে গেল। সে মাথা নুয়ে সম্মতি দিল। গ্রামের মন্দিরে ছোট্ট করে বিয়ের আয়োজন হল। মৌসির স্বামী, এনজিওর মহিলারা, গ্রামের মানুষ সবাই উপস্থিত। অনেকেই কানাকানি করছিল, কিন্তু অমিত আর লক্ষ্মী দৃঢ় ভালোবাসা আর সম্মানের কাছে কটু কথাগুলো থেমে গেল। লক্ষ্মী লাল শাড়ি পরল, গুড়িয়া ফুলের মালা পরে পাশে দাঁড়াল। অমিত সাদা ধুতি পাঞ্জাবি পরে হাসি মুখে মন্ত্র পড়ল। পুরোহিতের কণ্ঠে মন্ত্রধ্বনি, শঙ্খের শব্দ আর গ্রামবাসীর কোলাহল সব মিলিয়ে এক পবিত্র আবহ। বিয়ের সময় গুড়িয়া হাততালি দিয়ে বলছিল, আমার বাবা, আমার মা। লক্ষ্মীর মনে হচ্ছিল, এত কষ্ট, এত লাঞ্ছনা সত্ত্বেও আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী নারী। বিয়ের পর লক্ষ্মী আর অমিতাভ শুধু নিজেদের জীবন নয়, গ্রামের মানুষের জীবনও বদলে দিল। এনজিওর কাজ বাড়ল, আরও মহিলারা কাজ পেল। গুড়িয়া স্কুলে ভর্তি হল, নতুন পোশাক, নতুন খাতা, তার চোখে আনন্দ। লক্ষ্মী আর অমিতের সম্পর্কের মধ্যে ছিল সম্মান, বিশ্বাস আর ভালোবাসা। তারা সমাজের ভয়কে জয় করেছিল। অমিত প্রায়ই বলত, দিদি, আমি প্রথম দিনই বুঝেছিলাম
তোমার মতো মানুষের জীবনে আলো আনতে চাই। আজ সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। লক্ষ্মী হেসে উত্তর দিত, আমার জীবনের আলো তুমি আর গুড়িয়া। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় সন্ধ্যায় উঠোনে অমিত আর লক্ষ্মী বসে আছে। আকাশে তারা উঠেছে, গুড়িয়া কোলের ওপর ঘুমিয়ে পড়েছে। দূরে গ্রাম্য মন্দিরে ঘণ্টা বাজছে। অমিত লক্ষ্মীর হাত ধরে বলল, আমরা কষ্টের অন্ধকার পার হয়েছি, এবার সুখের দিন শুরু। এই সুখটা আমরা সবাইকে ছড়িয়ে দেব। লক্ষ্মী মৃদু হেসে আকাশের দিকে তাকাল, তার চোখে আর দুঃখ নেই, আছে অগাধ ভালোবাসা আর আশার আলো।